অনেকগুলি দিক থাকে। আওয়ামী লীগের কিছু কিছু ভালো দিক কি ছিল না? এটা কি ৭১-এর আওয়ামী লীগ, এটা কি ৯৬-এর আওয়ামী লীগ, নাকি এটা ২০১৪-এর আওয়ামী লীগ? এই তিনটা আওয়ামী লীগ কিন্তু এক না। আপনি আপনার প্রতিবেশী রাষ্ট্রে যাবেন, আপনি প্রতিবেশী থেকে এই যে দিল্লি নিয়ে ঢাকা পড়তেছে, পাইপ লাইনে তো তেল আসলো, কারণ ওই তেল কি নাপাক? জামাত হয়ে যাচ্ছে বিএনপি, অর্থটা কি? জামাত কি বিএনপি কি জামাতের চেয়ে বেটার কিছু, অথবা বিএনপি হয়ে যাচ্ছে আওয়ামী লীগ? আওয়ামী লীগ কি বিএনপির জন্য বেটার কিছু নাকি? মানে কে কোনটার প্রতীক আমি বুঝতে পারছি না। কিন্তু মানে আওয়ামী লীগ কি খারাপের প্রতীক, বিএনপি কি ভালোর প্রতীক, জামাত কি খারাপের প্রতীক, কোনটা কি? উনি নিজে কি হচ্ছেন এটাকে ভাবতে বলেন। ওনাকে বলেন যে উনি নিজে কি হচ্ছেন। উনি ছিলেন নাকি অর্ধেক ছাত্র, মাস্টার্স কমপ্লিট করে নাই তো, আপনার নর্থ সাউথে দেখলাম ভর্তি পরীক্ষা দিল। একদিন দেখলাম নর্থ সাউথে একটা ছবি দেখলাম, উনি একা একা বসে ভর্তি পরীক্ষা দিচ্ছেন। ওনাকে একটু জিজ্ঞাসা করেন ক্লাস কি করে, ক্লাসটা শেষ করুক। সেই ছবিটি উপদেষ্টাকালীন সময়ের ছিল। উপদেষ্টাকালীন তখন তো ভর্তি হলো। এরপর বলেন একটু ক্লাস করতে বলেন, ক্লাস করে পরীক্ষা টিকে পাস করুক, তারপরে তার সম্পর্কে আলাপ করবো। ওই আমার শোনেন, আমি আজকে তো আমার বাচ্চা বয়স হয়ে গেছে, যখন ছোট ছিল না তখন প্রায় আমার বলতো, বাবা তুমি কিছু বুঝো না। যখন বলতো না তখন আমি বাচ্চাকে কিন্তু মারতাম না। ছোট বাচ্চা বলছে তাকে জড়াই ধরতাম, যে আমার বাচ্চা মনে করতেছে ওর বাপ কিছু বুঝে না। তো এরাও এরকমই আর কি। তাহলে কি এনসিপির কাছেও আপনার সেই বাচ্চার জন্য যে আচরণটা, সেই নমুনা তো তাই দেখতেছি, যে আলাপ সালাপ করে না সংসদে, দেখতেছি তো নমুনা ওইরকমই। আরেকটু সময় লাগবে, একটু অ্যাড করি তাহলে বা যোগ করি। আমজনতা দলের প্রধান তারেক রহমান বলেছেন জামায়াতের চেয়ে আওয়ামী লীগ ভালো ছিল। ওনার মূল্যায়ন শোনেন, এইগুলি তুলনা হয় না। একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে আরেকটা পলিটিক্যাল পার্টিকে আপনি এইভাবে তুলনা করতে পারেন না। একটা পলিটিক্যাল পার্টি অনেকগুলি তার লাইন থাকে, অনেকগুলি দিক থাকে। আওয়ামী লীগের কিছু কিছু ভালো দিক কি ছিল না? ছিল। আওয়ামী লীগের অনেক ভালো দিক ছিল, যেগুলো অর্জন করতে হলে অন্য অন্য পার্টিকে খাইতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। শুনুন আমি বলি আপনাকে, চুরি করতেও একটা সাহস লাগে। একজন লোক চুরি করে না, সারাদিন ঘরে বই থাকে, আর একজন লোক অনেক চুরি করে আবার কিছু বানায়। অনেক লোককে আমি বলতে শুনছেন আওয়ামী লীগ তো ভাই মেট্রো রেলটা করছে না, যারা মেট্রো রেলে চড়ে ওখানে একদম উঠে দেখেন, উঠে ওখানে বলেন আওয়ামী লীগ এটা কী বানাইছে, বলেন দেখেন আপনি কী অবস্থা হয়। যারা নাকি ওই পদ্মা সেতুতে যায় ওদেরকে বলেন আওয়ামী লীগ এটা কী বানাইছে, এক্সপ্রেসওয়ে বললেন আপনি দেখেন উনি কী হয়। আপনাকে বলবো ঠিক আছে ভাই তুমি নামো, নামে পদ্মা সাঁতরায় যাও। ভাই একটা জিনিস হলো কি, পৃথিবীতে একটা মানুষ পাবেন না যার সব ভালো, পৃথিবীতে আরেকটা মানুষ পাবেন না যার সব খারাপ। পৃথিবী থেকে একটা পলিটিক্যাল পার্টি পাবেন না যার সব খারাপ, পৃথিবীর একটা পলিটিক্যাল পার্টি পাবেন না যার সব ভালো। কাজে আপনি যখন বলেন তুমি ওর মতো হচ্ছ, তখন আপনি আপনার একটা বিশেষ বৈশিষ্ট্যের কথা তুলনা করেন। হয়তো ফ্যাসিবাদী বৈশিষ্ট্যের কথা বলেন, আবার যদি আপনি ফ্যাসিবাদী বলেন, ধরেন আওয়ামী লীগ ফ্যাসিবাদ, আমি মানলাম। আওয়ামী লীগ অগণতান্ত্রিক। বাংলাদেশে আওয়ামী লীগের সবচেয়ে বড় দৌর্য যদি আমি বলি, বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচন সিস্টেমটাকেই ধ্বংস করে দিছে, কোনো সন্দেহ নাই। তাই যদি আমি বলি তখন কিন্তু আমি এই প্রশ্নটা করবো, এটা কোন আওয়ামী লীগ? এটা কি ৭১-এর আওয়ামী লীগ, এটা কি ৯৬-এর আওয়ামী লীগ, নাকি এটা ২০১৪-এর আওয়ামী লীগ? এই তিনটা আওয়ামী লীগ কিন্তু এক না, একই আওয়ামী লীগ। গঠনতন্ত্রে কোনো চেঞ্জ হয় নাই, এক না। দেখেন আমরা যারা মুসলমান আছি সবার আমাদের কাছে সবচেয়ে বড় মানে জীবন চালানোর জন্য সবচেয়ে বিখ্যাত কোনটা, গ্রন্থ কোনটা? কোরআন শরীফ। কোরআন তো পরিপূর্ণ জীবন ব্যবস্থা বলা হয়। আপনি মুসলমান, আপনি কোরআন পড়েন, আমি মুসলমান, আমিও কোরআন পড়ি, মহসিন ভাই মুসলমান, শাহেদ আলম মুসলমান, আমরা সবাই একই কোরআন পড়ি। এক কোরআন পড়ে কি একভাবে আচরণ করি? একভাবে আচরণ করি না, ডিপেন্ড করে ব্যক্তিটার উপর। এখন আওয়ামী লীগের গঠনতন্ত্র বঙ্গবন্ধু শেখ মুজিব কীভাবে পালন করতেন, তাজউদ্দিন সাহেব কীভাবে পালন করতেন, আর শেখ হাসিনা ২০২৪-এ কীভাবে পালন করছেন, পার্থক্য আছে। আবার এই শেখ হাসিনা ৯৬ কীভাবে করছেন সেটারও পার্থক্য আছে। কাজেই এর টাইম, ব্যক্তি, সময়, ব্যক্তি এবং পরিস্থিতির উপর নির্ভর করে। এত অতি সরলীকৃত বক্তব্য, ওটা ওই যে আমার বাচ্চা বলছে না বাবা তুমি কিছু বুঝো না, ওইরকম হয়ে গেছে আর কি। প্যারিস থেকে এক ভদ্রলোক এগুলি প্রচার করতো যে এটা করা যাবে ওটা করা যাবে না। ওকে তো আমি বলি যে বিশ্বের একমাত্র ব্রাহ্মণ পীর সে হলো ব্রাহ্মণ পীর, এবং তার কিছু বুড়ি দেখে না এখন বেশ ইনসাফ এবং কত নানান রকম কথা বলেন যেগুলো আসলে ব্রাহ্মণ পীরের বক্তব্য আবার এক মাদ্রাসায় নাকি বড় স্ক্রিনে দেখে তারা এখন শুনে। একবার কেউ জিজ্ঞাসা করে না যে বাবা তুমি যদি এতই বড় ইসলাম প্রেমী হও তো নিজে মুসলমান হও না কেন মুসলমান, তোমার বউ তো মুসলমান,
ইন্ডিয়া থেকে পাইপ লাইনে তেল আসছে, ওই তেল আমি ইউজ করব না, কারণ এটা নাপাক তেল। কেউ বলছে দিল্লি নিয়ে ঢাকা, এটা হলো আমাদের দেশের জন্য খুবই উপাদেয় একটা স্লোগান। এই স্লোগান দিলে কিছু লোক আছে যারা নাকি মানে এই স্লোগানটা দেয়, দিয়ে আরাম পায়, এক ধরনের উল্লাস প্রকাশ করে যে আমরা দিল্লিকে হারিয়ে দিয়েছি, 7 সিস্টার দখল করে ফেলেছে উনি। 7 সিস্টার তো দখল করতে চেয়েছিল হাসনাত আবদুল্লাহ, দখল করে ফেলাম, দখল মানে ওদের সবাইকে আমাদের এখানে আশ্রয় দিবে। তো এগুলি বলে যে হয় কি, বয়স একটা ফ্যাক্টর কিন্তু, বুঝছেন। মানুষের মানে স্কুলিং যেটাকে বলা হয়, যে স্কুলে পড়লে পড়া হয় না, সবচেয়ে প্রথম স্কুল হলো ফ্যামিলি, দ্বিতীয় স্তরের স্কুল হলো গিয়ে আপনার শিক্ষা প্রতিষ্ঠান, এবং তারপরে সবচেয়ে বড় স্কুল হলো এই সোসাইটি, সমাজ, বয়স, সময়, এগুলো। তো এদের তো থার্ড স্কুলিংটা একদমই হয়নি। অনেক কিছুই মনে হয় যে খুব সহজ, তো এটা বয়সজনিত কারণে এটা হয়েছে তারা বলছে। তখন বলে এটা বলে বাহবা পাইছে, এই জন্য বলছে। এখন যখন নিজের প্রয়োজন হয়েছে তখন ওখানে গেছে, বাপকে সে বাঁচায় রাখতে চায়। আপনি যেমন বললেন যে সময়ের সাথে সাথে শিখতে হবে বা বয়স হলে শিখতে পারবে, তারা তো আগে এই কথাগুলো বলেছিল, এখন তো তাদের মুখে খুব একটা এই কথাগুলো শোনা যাচ্ছে না। তার মানে কি এতদিনে তারা শিখে ফেলেছেন যে আসলে এ ধরনের কথা বলে পার পাওয়া যাবে না, বা শিখে ফেলেননি ওনারা। তখনও যদি ওনার বাপ অসুস্থ হইতো তখন উনি ইন্ডিয়ায় যাইতেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। পঞ্চগড় থেকে ইন্ডিয়া খুব সহজ রাস্তা, 10 মিনিটের রাস্তা, কিন্তু তখন উনি তাই করতেন। এবং আপনার খবর নিয়ে দেখেন তারা বহুবার এই কাজই করছেন, এটা কোনো অন্যায় করেন নাই। আপনি আপনার প্রতিবেশী রাষ্ট্রে যাবেন, আপনি প্রতিবেশী থেকে এই যে দিল্লি নিয়ে ঢাকা পড়তেছে, পাইপ লাইনে তো তেল আসলো, কারণ ওই তেল কি নাপাক? হ্যাঁ, ইন্ডিয়া থেকে পাইপ লাইনে তেল আসছে, ওই তেল আমি ইউজ করব না, কারণ এটা নাপাক তেল। কেউ বলছে? বলে নাই তো। ওটা নেওয়ার জন্য কালকে যদি বলা লাইন দাও, দেখবেন যে ওরা দেখবেন যে বোতল নিয়ে যে হাজির হচ্ছে, ভাই আমার একটু দিন। তো এটা তো স্বাভাবিক ভাই। কারো বাসায় কি ইন্ডিয়ান চ্যানেল বন্ধ হয়ে গেছে? হয়নি তো। তো এগুলো হলো জানেন, এগুলো হলো হুজুগের এবং একদমই মানে অপ্রয়োজনীয় কথা। কিছু মানুষকে মূর্খ মানুষকে উত্তেজিত করার জন্য, এবং কিছু মানুষকে আরও দীর্ঘ সময় মূর্খতার মধ্যে মানে আপনার রাখার জন্য তারা এই স্লোগানগুলি ইউজ করে। যে লোকটা বলে, যেমন এই স্লোগানগুলি এখানে প্যারিস থেকে এক ভদ্রলোক এগুলি প্রচার করতো, যে এটা করা যাবে ওটা করা যাবে না। ওকে তো আমি বলি যে বিশ্বের একমাত্র ব্রাহ্মণ পীর সে হলো ব্রাহ্মণ পীর, এবং তার কিছু বুড়ি দেখে না এখন বেশ ইনসাফ এবং কত দেখবেন আপনি কথা বলেন, যেগুলো ওই ব্রাহ্মণ পীরের বক্তব্য আবার এক মাদ্রাসায় নাকি বড় স্ক্রিনে দেখে তারা এখন শুনে। একবার কেউ জিজ্ঞাসা করে না যে বাবা তুমি যদি এতই বড় ইসলাম প্রেমী হও, তো নিজে মুসলমান হও না কেন মুসলমান? তোমার বউ তো মুসলমান, এক মুসলিম নারীকে তুমি বিয়ে করছো, বিয়ে করে তুমি কি মুসলিম হইছো? হিন্দু মেয়েরা তো মুসলমান, মানে হিন্দু পুরুষরা যদি মুসলমান মেয়েকে বিয়ে করে তাহলে তাকে মুসলমান হইতে হবে। মুসলমান মেয়ে তো হিন্দু হইতে পারবে না, হিন্দু হওয়ার তো কোনো নিয়ম নাই, আপনাকে হিন্দু হয়ে জন্মগ্রহণ করতে হবে। তাহলে এটা তুমি কীভাবে করছো? ব্যাখ্যা করো। বলবে আমি গোপনে মুসলমান হয়েছি। ইসলাম ধর্মের সবচেয়ে বড় হলো আপনার ডেফিনেশন হলো যে ইউ হ্যাভ টু ডিক্লেয়ার। ইসলামে কিন্তু আপনাকে ডিক্লেয়ার করতে হবে। ওই যে আকাশ বাতাস সাক্ষী রেখে বিয়ে করলাম, আকাশ বাতাসকে সাক্ষী রেখে মুসলমান হইলাম, ওগুলো সিনেমায় চলে ভাই। বাস্তবে আপনাকে ডিক্লেয়ার করতে হবে। ডিক্লেয়ার করছেন আপনি? এই ভণ্ডকে যারা শোনে তারা হলো আরও মূর্খ, মহামূর্খ। মাদ্রাসার মধ্যে বড় পর্দা লাগে তাটা শুনে, আর নাকি চোখের পানিতে ভেসে যায় সব। তো এই দেশটা হয়ে গেছে বেসিক্যালি কিছু মূর্খ ধর্মান্ধের দেশ হয়ে গেছে এটা। এখন আল্লাহ রহম করছে ভাই, ওইগুলি আপদ বিদায় হয়েছে কিছুটা, এখন ওদের একটু দাপট টাপট কমছে। এরা হলো তাদেরই মুরিদ। মুখে বলবে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লির থেকে তেল আসলে খুব তেলা মনে হয়, দিল্লির তেল তো পিচ্ছিল বেশি, আবার ওখানে নিয়ে যায় নিজের বাবা। আমি কিন্তু এতগুলো অন্যায় দেখি না। বাবা মাকে নিয়ে যাবেন না কেন? আপনি বাবা মাকে বাঁচানোর জন্য যেখানে প্রয়োজন সেখানেই যাবেন। প্রয়োজনে আপনার যদি দরকার আপনি যাবেন। ইসলামে বলা হয়েছে না শিক্ষার জন্য প্রয়োজনে চীনে যাও, কী কারণে বলছে এটা? চীনের শিক্ষা ভালো এই জন্য কিন্তু বলে নাই। উদাহরণটা হলো তোমার যখন একটা কিছু প্রয়োজন হবে, সেই প্রয়োজন মেটানোর জন্য তোমার যেখানে যেখানে যাওয়া দরকার তুমি যাবা। তো যাবো না কোনো আমি। ওই ভদ্রলোক একটা স্লোগান দিয়েছিল যে ভারতীয় পণ্য বর্জন করো, এতে কি ভারতীয় পণ্য সব বর্জন হয়ে গেছে? কিছুই তো হয় নাই। তো এইগুলি হলো জানেন, এগুলো একটু হুজুগ মাত্র। এখন এই হুজুগগুলি দিয়ে তারা করছে। এখন ইলেকশন হয়ে গেছে, দেখছে কে কতটা ভোট পায়। এখন তো আবার সামনে ইলেকশনে দেখেন আবার এইগুলি বলবে। যতদিন মানুষের মধ্যে মূর্খতা থাকবে ততদিন পর্যন্ত এই বাণিজ্য চলতে থাকবে। তো সাধারণ মানুষকে আসলে আপনি যেমনটি বললেন যে যতদিন মানুষের মধ্যে মূর্খতা থাকবে, একটি শ্রেণীর মানুষ আছেন যাদের আসলে
এই যে সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে জানা বা বোঝার প্রয়োজন, তারা আসলে বুঝতে পারেন না বা তাদের জানানো সম্ভব হয় না, সেই মানুষগুলোকে তো আসলে সচেতন করা কিভাবে সম্ভব? সচেতন করতে হবে না, মানুষ সচেতন হয়ে যাবে। মানুষ সচেতন হচ্ছে বলেই এই মহাবিপ্লবী পুঙ্গবরা 7 আসন পাইছে, 6 আসন পাইছে, 6টা না 7টা, 6টা। সিটি কর্পোরেশনও কিন্তু তারা লড়বেন। আপনি লড়তে যে দেন না, মহাবিপ্লবীদের কথা যদি বললেন। একা একা লড়ে, একা একা যদি লড়ে, দেখেন না কি হয়।